আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দুদিন আগের একটা ঘটনা নিয়ে আমি কথা বলবো। আসলে এখানে ঘটনাটা মুখ্য না, মুখ্য হলো মানসিকতাটা, মুখ্য হলো টেন্ডেন্সিটা। আসলে দেশে চলছে কি সেটা সম্পর্কে একটু ধারণা হয়তো আমরা পাবো যদি আমরা এই মানসিকতাটাকে ফলো করতে পারি। ঘটনাটা আপনারা সবাই পড়েছেন আমার ধারণা, বরিশালের ঘটনা। একজন আবাসন ব্যবসায়ীর কক্ষে যে তার সাবেক একজন পার্টনার, ব্যবসায়িক অংশীদার তার ছিল এক সময়, সে যে তার সংবেদনশীল এলাকায় শরীরের চেপে ধরে তার কাছ থেকে চেকে সিগনেচার নেওয়া, ব্ল্যাঙ্ক দলিলে স্ট্যাম্পে সিগনেচার নেওয়া, এই যে ঘটনাটা, এটা কিন্তু ব্যাপক আলোচিত হয়েছে। এবং এটা আলোচিত হওয়ার একটা প্রধানতম কারণ হলো এটার একটা ভিডিও, প্রায় 4 মিনিটের লম্বা একটা ভিডিও, এটা সব জায়গায় সোশ্যাল মিডিয়ায় সবাই দেখতে পেয়েছে। এটা এত দ্রুত ছড়ায় সোশ্যাল মিডিয়ায়, ঘটনা যা ঘটে, ধরেন একজন লোক একটা ভিডিও আপ করলো, সেই ভিডিওটা কিন্তু মুহূর্তের মধ্যেই হয়তো একই সঙ্গে 100-200 লোক ছড়িয়ে দেয়। মানে 2-3 লাখের কাছে এটা পৌঁছে যেতে সময় লাগে মাত্র 2 থেকে 3 মিনিট। যে দেখে সে আবার শেয়ার করে, সে আবার শেয়ার করে, এরকম শেয়ার রিশেয়ার হতে 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 এটা সর্বত্র ছড়িয়ে যায়। এবং সেই দৃশ্যটা আমরা সবাই দেখেছি। একজন বয়স্ক লোক, 3-4 জন লোক কক্ষে ঢুকলেন, ওই কক্ষে 2 জন লোক ছিল, তাদেরকে বের করে দিলেন। দেওয়ার পর ওনাকে কাছে গেলেন, যে ওনাকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে চাপ দিলেন, দেখেন সিগনেচার করে চট থাপড় মারলেন। এক পর্যায়ে ওনার সংবেদনশীল এলাকা অঙ্গে চেপে ধরলেন, যেখানে চাপ দিলে মানুষের, পুরুষ মানুষের অন্ততপক্ষে মানে জীবন বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয়। এবং চেপে ধরে তার চাহিদা অনুযায়ী জিনিসপত্র আদায় করেন। এর মধ্যে ওই ভদ্রলোক, আক্রান্ত ভদ্রলোক, উনি চিৎকার করলেন, একজনের নাম ধরে ডাকলেন, তিনিও এলেন, কিন্তু তাকে হেল্প করতে দেওয়া হলো না। পরে এক পর্যায়ে হেল্প করলো দেখলাম, কিন্তু কোনো কিছু হলো না। এখন এটা যখন নাকি ছড়িয়ে পড়ে, ঘটনা কিন্তু ঘটেছিল জুন মাসের 27 তারিখ সন্ধ্যায়, কিন্তু বিষয়টা আলোচনায় আসলো জুলাই মাসের 3 তারিখের দিকে। এর আগ পর্যন্ত লোকে এটা জানতো না, ব্যাপারটা মানে কদিন গোপন ছিল। যখন এটা নাকি আপনার ভিডিওটা বাইরে চলে আসলো, ঠিক তখনই আমরা দেখলাম যে এটা নিয়ে আলোচনা হলো, এবং ব্যাপক আলোচনা। এবং আলোচনা মানে এর মধ্যে রবিবার দিন যে লোকটাই কাজটা করেছিল, যে ভদ্রলোক, তার নাম মুস্তাফিজুর রহমান লিটু, সে যে খুব বড় একজন নেতা বর্তমান সরকারি দলে তাও না, বাট সে যুবদলের সঙ্গে তার একটা সম্পর্ক আছে। তো সেভাবেই প্রভাব বিস্তার করে সেই কাজটা করলো। এবং সে যে প্রভাবশালী, তার সবচেয়ে বড় প্রমাণ হলো এই স্ট্যাম্পে সিগনেচার, চেকে সিগনেচার, একটা 70 লাখ টাকার চেক, একটা ব্ল্যাঙ্ক চেক, এই সিগনেচারগুলো করার পর এই মুস্তাফিজুর রহমান লিটু কিন্তু আব্দুল আজিজকে ধরে বেঁধে নিয়ে থানায়ও গিয়েছিল। থানায় গিয়েছিল কেন? থানায় গিয়েছিল একটা সালিশি করার জন্য। কিন্তু থানায় যে সুবিধা হয়নি, পুলিশ তাদেরকে বলেছেন যে এই ব্যাপারে তার লিখিত অভিযোগ লাগবে, লিখিত অভিযোগ ছাড়া তো আর সালিশ করা যাবে না। তো লিখিত অভিযোগ নিয়ে পরে লিটু সাহেব আসেননি এই কারণে, যদ্দূর আমি বুঝতে পারি, কারণ ততদিনে যে আপনার ভিডিওটা যেহেতু ভাইরাল হয়ে গেছে, তখন উনিও বুঝেছেন যে কাজটা উনি ঠিক করেননি। যে ভিডিওটা ভাইরাল হলো কীভাবে, যদ্দূর আমি বুঝি যে ওখানে সিসি ক্যামেরা ছিল, এবং সিসি ক্যামেরার মাধ্যমে ভিডিওটা ভাইরাল হয়েছে। এবং সেটা ওই মুস্তাফিজুর রহমান যে কাজটা করেছে, যার এখানে গিয়েছিল আক্রান্ত যে ব্যক্তি, যে আব্দুল আজিজ, এই আজিজ সাহেবই সেটাকে কিন্তু সামাজিক মাধ্যমে দিয়ে দিয়েছে, এটা উনি নিজেও বলেছেন। তো এখন এখানে দুটো ঘটনা কিন্তু আমি বলছি। দেখেন, আজিজ সাহেবের কাছ থেকে কিন্তু মুস্তাফিজুর রহমান সাহেব একটা ব্ল্যাঙ্ক চেকে সিগনেচার নিয়েছেন, 70 লাখ টাকার একটা চেকে সিগনেচার নিয়েছেন, এবং একটা দলিলে সাদা পাতায় সিগনেচার নিয়েছেন। তার মানে অনেক কিছু করেছেন। কিন্তু তারপরও উনি তাকে নিয়ে থানায় গেলেন কেন? এই জায়গাটার থেকে আপনারা কিন্তু আস্তে আস্তে আলোচনায় আসতে পারবেন। এবং উনি এই ধরনের কাজ যিনি করেন, তিনি থানায় যাওয়ার সাহস পান কিভাবে? এই জায়গাটাতেই আমাদের মূল আলোচনা। সে পান হলে এভাবে, এটা হলো সরকারি দল বলে পারেন। ভাবুন তো, 2024-এর অগাস্টের আগে এই লিটু সাহেব, উনি কি পারতেন আজিজ সাহেবকে এইভাবে কাজকর্ম করে থানায় নিয়ে যাওয়ার সাহস পেতেন না?
তার মানে থানায় সবাই যাওয়ার সাহস পাচ্ছে না। থানায় কেবল সরকারি দল করে এমন লোকদের জন্যই থানাটা নিরাপদ। বাকিতে তো নিরাপদ নয় কেন? পুলিশ কি অন্যদেরকে মারে তো না। তাহলে এদের হাতে কেন থাকে? যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল 24-এর আগে, তখন যদি যুবলীগের কেউ যেত, ছাত্রলীগের কেউ যেত, স্বেচ্ছাসেবক লীগ এরা যদি কেউ যাইতো, অথবা আওয়ামী লীগ যদি কেউ যাইতো, তারা কিন্তু থানায় পর্যাপ্ত সমাদর পেত। সেই জিনিসটা সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রথম এটা আসলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিডারদের কাছে, তারা যেখানে যেত সমাদর পেত, জামাত শিবিরের লোকজন সমাদর পেত। এখন পাচ্ছে বিএনপির লোকরা অথবা বিএনপির অঙ্গ সংগঠনের লোকেরা। তো থানা তো একটা রাজনৈতিক দলের প্রতিষ্ঠান নয়, থানা তো সবার জন্য। তো সবাই সেখানে যে সমাদর পায় না কেন, অথবা পায় না অথবা পায়, কিন্তু তারা কেন ভাবতে পারে না যে আমি গেলে আমাকেও গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে? তাদের মধ্যে এই ভাবনাটার ঘাটতি কেন? এর জন্য কে দায়ী? থানা দায়ী নাকি আমাদের টোটাল এনভায়রনমেন্ট দায়ী? এই জিনিসটা কিন্তু আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ। কারণ উনি থানায় উনি এটা নিজে অপকর্ম করেছেন, করে আবার উনি থানায় নিয়ে গেলেন এবং নিয়ে যেয়ে আবার তাকে শাসালেন যে আমি এখানে যা করেছি তুমি যদি এগুলো ওখানে বলো তাহলে কিন্তু তোমার খবর আছে। এবং আজিজ সাহেব বলছেন যে আমি থানায় গেলাম, যাওয়ার পর পুলিশ বললো যে এভাবে আমরা সালিশ করতে পারবো না, অনেক কিছু পুলিশ বলল। পুলিশের ভূমিকা ভালো ছিল, আমি যতটুকু বুঝলাম যে পুলিশের ভূমিকাটা ভালোই ছিল। তারপরও আজিজ সাহেব কিন্তু ওই যে তার কাছ থেকে যে ধমক পেয়েছেন, হুমকি পেয়েছেন যে এই ঘটনাগুলো তুমি থানায় যেয়ে বলতে পারবা না, এবং উনি কিন্তু এই ধমককে বিশ্বাস করেছেন। বিশ্বাস করে উনি ওখানে যে কিছু বলেননি। ওনাকে যে এভাবে জোর করে সিগনেচার নিয়েছে 2টো চেকে, ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে, উনি কিন্তু একটা কথাও থানায় উচ্চারণ করেননি। কেন করেননি? উনি ভেবেছেন যে এখানে উচ্চারণ করলে আমার বিপদ আরও বাড়তে পারে। দেখুন, মানে থানায় যে পুলিশের কাছে যেও মানুষ কিন্তু নিজেকে নিরাপদ অথবা মুক্ত লোক মানুষ মনে করতে পারছে না। দেখুন, আমরা সবসময় বলি, আমরা আওয়ামী লীগ আমলে বলতাম যে ভয়ের সংস্কৃতি জিনিসটা কি? ভয়ের এনভায়রনমেন্ট, ভয়ের পরিবেশ, এই জিনিসটা কি আসলে? এই যে বললাম যে পুলিশের কাছে যেও প্রকৃত ঘটনা বলার যে সাহস না পাওয়া, এটাই হলো সেই ভয়ের পরিবেশ। এখন এই ভয়ের পরিবেশটা কেন তৈরি হয়েছে? এই জিনিসটাই হলো একটা সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সরকার এই জিনিসটাই দেখবেন যে কেন মানুষ ভয় পায়। তাকে তো সে তো জানে না যে তাই গেলে সে আসলে সে ক্ষতিগ্রস্ত হবে কিনা, কিন্তু তবু সে ভয় পায়, অথবা সে নিজেকে নিরাপদ মনে করে না। সে মনে করে আমার হয়তো বড় ধরনের ক্ষতি হতে পারে, অথবা আজকে আমাকে এটা চেপে ধরেছে, কালকে এটা গালিয়ে দিতে পারে, হতে পারে। কিন্তু অনেক রকম ভয় সে পেতে পারে। সে জানে এর কোনো বিচার হবে না। আপনার মনে আছে নিশ্চয়ই 1টা 2টা ঘটনা দিয়ে কিন্তু অনেক কিছু ঘটে যায়। আপনাদের মনে আছে নারায়ণগঞ্জের এক এমপি সাহেবের ছেলে কিছুদিন আগে পুরা ওই শিল্পাঞ্চলে চাঁদাবাজি, অবাধ চাঁদাবাজি সে করত, এবং এইরকম একজন শিল্পপতি এবং একজন বড় শিল্পপতি, তার অভিযোগের প্রেক্ষিতে তাকে ধরা হয়েছিল। কিন্তু তাকে কিন্তু আটকে রাখা যায়নি, তাকে ছেড়ে দিতে হয়েছে। মুচলেখা নেই ছেড়ে দেওয়া মানে কি? কিছুই না করা। এই যে তাকে ছেড়ে দিতে হলো, এই জিনিসটা কিন্তু মানুষের মধ্যে ভয়ের একটা এনভায়রনমেন্ট মানুষের মনের মধ্যে তৈরি করে। মানুষ ভাবে যে ওনারা তো ক্ষমতাধর, ওনাদের তো কিছু হবে না, এবং ওনারা বেরিয়ে এসে আমার উপর আরও প্রেশার দেবে, আরও ভয় দেখাবে, আরও আমার জীবনটাকে দুর্বিষহ করে তুলবে। এই যে ভয়টা, এই ভয়টাই কিন্তু একটা সুস্থ সমাজ গড়ে তোলার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা তৈরি করে। এবং এই ভয়টা কিন্তু কেবল ব্যক্তি পর্যায়ে না, সামাজিক পর্যায়ে, এমনকি রাষ্ট্রীয় পর্যায়েও। যেমন আমি উদাহরণ দেব, অনেকে আমাকে প্রশ্ন করেছেন, আমি নিজেও প্রশ্ন করেছি যে আমাদের সরকারের কিছু কিছু কর্মকাণ্ড নিয়ে আমরা আপত্তি করেছি, এটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, আমরা বুঝতে পারি নাই। কিন্তু যেমন আমরা বুঝতে পারি নাই অন্তর্বর্তীকালীন সরকারের সময় সবচেয়ে বিতর্কিত উপদেষ্টাকে এই সরকার কেন নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বানালো।
এর পেছনেও কি একটা ভয় কাজ করছে? ভাবুন একটা জিনিস। আবার আমরা দেখলাম দুদিন আগে 4 তারিখে যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস পালিত হলো, এবং সেখানে ওই পররাষ্ট্রমন্ত্রীকেও দেখলাম গদগদ হয়ে যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত আছে আমাদের এখানে, অ্যাম্বাসেডার, তার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলাপ করছেন। এখানেও কি ভয়ের সংস্কৃতি কাজ করছে? আমাদের সরকার কি ভীত কোনো কারণে? হতে পারে, আমরা জানি না। আজিজ সাহেব টের পেয়েছিল যে আজিজ সাহেবের সিগনেচারে দিয়েছিল, আনন্দের সঙ্গে দিয়েছিল, দেয়নি কিন্তু। 2টো চেকে, তবে 6 পাতার একটা ডকুমেন্টে, খালি ব্ল্যাঙ্ক ডকুমেন্টে, এটাকে আনন্দের সঙ্গে দিয়েছিলেন উনি সিগনেচার, আনন্দের সঙ্গে দেননি, ভয়ের কাউরে দিয়েছিলেন। ওনার কিছু একটা জায়গায় চেপে ধরা হয়েছিল বলে ব্যথা সহ্য করতে না পেরে দিয়েছিলেন। তাহলে আমাদের সরকার যখন এইখানে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিদেশি একটা রাষ্ট্রকে ওই দেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান করতে অনুমতি দেয়, এটা কি ভালোবেসে দেয় নাকি ভয়ের কারণে দেয়? সে ভয়টা কি? কোথায় কে চেপে ধরেছিল আমরা জানি না, অথবা এই চেপে ধরার কাজে মধ্যস্থতা কে করেছিল সেটাও বলতে পারবো না। কিন্তু ঘটনাগুলো নিয়ে আমরা খুব একটা আনন্দিত নই। সরকার কি এটা বুঝেন? প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।